হ্যালো এভরিওয়ান, গ্যানজামের বাংলা টিউটোরিয়াল সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহেদুজ্জামান শাহেদ। আজকের এই ভিডিওটাতে আমরা ফ্রেমওয়ার্ক এবং ওয়েব অটোমেশনের দ্বিতীয় পার্টটা নিয়ে ডিসকাস করব। এই পার্টটাতে আমরা দেখব যে একটা ফ্রেমওয়ার্কে কী কী সম্ভাব্য বেস্ট ফিচার্স থাকতে পারে, আর এর সাথে আরও দুইটা জিনিস একটু গভীরভাবে জানার চেষ্টা করব। একটা হচ্ছে টেমপ্লেটস আর একটা হলো ওয়েব ক্যাশিং। তো চলুন শুরু করে দেওয়া যাক। ফিচার্সের মধ্যে আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে ওয়েব ক্যাচিংয়ের একটা ব্যাপার আছে, যেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। ওয়েব ক্যাচিং এবং ওয়েব টেমপ্লেট সিস্টেম, বাকিগুলো সম্পর্কে কিছু ডিসকাস করা যাক। ফার্স্ট অফ অল সিকিউরিটি। সো একটা ওয়েবসাইটে যখন আমরা নর্মাল একটা ওয়েব পেজ তৈরি করি এবং সেখানে যখন আমরা কোনো একটা ডেটাবেস বা ডেটাগুলো যখন আমরা সেন্ড করতে যাই একটা ফর্ম থ্রু, তখন যেটা হয় যে ডেটাগুলো মোস্ট অফ দ্য টাইম আমরা একটা ইউআরএল যে বক্স থাকে বা অ্যাড্রেস বার, সেখানকার ইউআরএল থ্রুতেই ডেটাগুলো ট্রান্সফার করা হয়ে থাকে, অনেক সময় ভিজিবল হয়ে যায়। সো এটাকে হাইড করার একটা বেস্ট ওয়ে হচ্ছে একটা সিকিউরড ট্রাস্টেড ফ্রেমওয়ার্ক ইউজ করা, যেখানে এই জিনিসগুলোর সম্পর্কে আলাদা সিকিউরিটি লেয়ার অ্যাড করা থাকে। প্রত্যেকটা ফ্রেমওয়ার্কেরই একটা সিকিউরিটির স্পেসিফিক কোড থাকে, কিছু হ্যাশ কোড থাকে, যেটা করে কি ওই ওয়েবসাইটটার বা ওই ওয়েব পেজটার জন্য একটা স্পেশাল সিকিউরিটি লেয়ার তৈরি করে দেয়, যার ফলে যখন অন্যান্য অ্যাটাকার আছে, হ্যাকার বা অ্যাটাকার আছে, তারা যেন ওই ওয়েবসাইটে বা ওই ওয়েব পেজটাতে অ্যাটাক করে ওই জিনিসগুলোকে যেন চুরি করতে না পারে। লেটস সে আমি যখন একটা ওয়েবসাইটে ব্রাউজ করতেছি, তখন আমার লগ ইনের যে সেশনটা আছে, আমি আসলে লগ ইন করে আছি কি না, এটা ওয়েবসাইটটা কীভাবে বোঝে? ওয়েবসাইটটা বোঝে হচ্ছে আমার ব্রাউজারে সেভ করে রাখা কিছু কুকিজ নামের একটা ডেটা থেকে। সো কুকিজ হচ্ছে কিছু ডেটার প্যাকেট, এক বাক্স ভর্তি ডেটা। সো এই কুকিজের বাক্সটা ওয়েবসাইটটা যতক্ষণ আমি অ্যালাউ করে রাখছি ওয়েবসাইটটাতে, সে তখন ওই বাক্সের ভেতর থেকে তার ডেটাগুলো দেখে সে বুঝে ফেলে যে হ্যাঁ, ইউজার এখন লগ ইন করা আছে। সো তাকে যে লগ ইন করার ফলে তাকে যে অ্যাক্সেসগুলো দেওয়া দরকার সেগুলো সে পেয়ে যাবে। এখন ধরে নেওয়া যাক যে কোনো একজন অ্যাটাকার সিকিউরিটিটাকে বাইপাস করে কেস কুকিজ থেকে একজন ইউজারের গুরুত্বপূর্ণ সিকিউরিটি ডেটা, পাসওয়ার্ডস, এগুলো চুরি করতে চায়। সো আমাদের যে ওয়েবসাইটটা, কোনো একটা ই কমার্স ওয়েবসাইটে আমি এখন আমাদের ইউজার আছে, সেখানে সে কিছু জিনিস কিনেছে এবং সেটার পেমেন্টটা সে বিকাশের মাধ্যমে বা সেটা পেমেন্টটা হয়তো কোনো ব্যাংকের কার্ডের মাধ্যমে সে পেমেন্টটা এখানে করতে চাচ্ছে। সো বেসিক্যালি ওই সময়ে তার যে পেমেন্ট ট্রানজ্যাকশন, এই ব্যাপারগুলো যখন ঘটতেছে, হয়তো সে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লগ ইন করছে, লগ ইন করার পর তার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছে এবং তার পিন নাম্বারটা দিয়ে তারপর সে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করেছে। এইটা কিন্তু তার যে ডেটার যে একটা বক্স, যেটা বলছিলাম যে কুকিজ, সেখানে এর কিছু ডেটা এনক্রিপ্টেড আকারেই সেভ করা থাকে। মজার ব্যাপার হলো, এই ওয়েবসাইটটা ভিজিট করার পরেও যখন একজন ইউজার আরেকটা সিম্পল কোনো লিঙ্কে ক্লিক করে অন্য কোনো ওয়েবসাইটে যাবে এবং সেখানে যে যদি কুকিজগুলো অ্যালাউ করে দিয়ে দেয়, দেন একজন হ্যাকার সহজেই সেখান থেকে ওই কুকিজ থেকে জিনিসগুলো বের করে নিতে পারে, নিয়ে ব্যাংকের ওয়েবসাইটে যেয়ে তার ইউজার নেম পাসওয়ার্ডের যে কোডটা, হ্যাশ কোডটা, সেটা বসাই দিয়ে সে ওখান থেকে ডেটাগুলো মানে লগ ইন করার একটা চেষ্টা করতে পারে, যে একটা ফেক রিকোয়েস্ট জেনারেট করে যে সেম ব্রাউজারের মতো একটা ফেক একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিবে, যেন ব্যাংকের ওয়েবসাইটটা মনে করে যে এটা ইউজারের ওয়েবসাইট থেকে, মানে ইউজারের ব্রাউজার থেকে আসছে। বিকজ ইউজারের ব্রাউজার আর হ্যাকারের ব্রাউজার দুইটাতেই কুকিজ এখন সেম, কারণ ইউজারের কুকিজটা চুরি করে নিয়ে গেছে এখন। সো যখন এই সেম টাইপের কুকিজের ব্যাপারটাও চলে আসে, এই জায়গাগুলোতে কাজ করে হচ্ছে ওয়েবসাইটের ব্যাক এন্ডের কিছু সিকিউরিটি। এরকম বেশ কিছু সিকিউরিটি আছে যেগুলো অনেক হ্যাশ কোড নিয়ে কাজ করে, কোনোটা 16 বিট, কোনোটা 32 বিট, 64 বিট, এরকম অনেক হাই লেভেলের সিকিউরিটি আছে যেগুলো একটা ওয়েবসাইটের নিরাপত্তার জন্য অনেক অনেক বেশি কার্যকরী। খুব সিম্পলভাবেও যদি বলতে চাই, একটা কমন একটা সিকিউরিটি লেয়ার আছে, যেমন যেটা সচরাচর অতটা এখন ব্যবহার হয় না, বাট তারপরও বেশ শক্তিশালী, সেটা হচ্ছে একটা CSRF টোকেন সিকিউরিটি, যেটা জ্যাঙ্গোর সাথে বাই ডিফল্ট বিল্ট ইন চলে আসে। সো ওই CSRF টোকেনটা হচ্ছে একটা বিশাল একটা 16 বিটের
16 ও 32 বিটের একটা হ্যাশ কোড যেটা ম্যাচ করানো হয়, যে অলওয়েজ এইটা দেখার জন্য যে কারেন্টলি যে মানুষটা লগ ইন করার চেষ্টা করছে ওয়েবসাইটে সে কি আসলে কোনো হিউম্যান বিইং, সে কি আসলে কোনো জেনুইন ওয়েবসাইট মানে ওয়েব ব্রাউজার থেকে এই চেষ্টাটা করতেছে, নাকি সে কোনো কম্পিউটার থেকে কোনো কম্পিউটার প্রোগ্রাম থেকে এটা হ্যাক করার চেষ্টা করতেছে। এবং ওই টোকেনটা এমনভাবেই সেট করা থাকে যে ওটা শুধুমাত্র একটা নর্মাল একটা ওয়েব ব্রাউজার থেকে ছাড়া ওটা দিয়ে বাইপাস করা সম্ভব না। এরপরে আসা যাক স্ক্যাফোল্ডিংয়ের ব্যাপারটা। এখানে যে বিষয়টা হয়ে থাকে, আমরা যেমন ডেটাবেজে আমরা শিখেছি যে আমরা টেবিলগুলো যখন তৈরি করতে যাব তখন কোয়েরি লিখে টেবিলগুলো তৈরি করতে পারি, অথবা PHP MyAdmin পেজে যেয়ে সেখানে লগ ইন করে আমরা ওখানকার ইউজার ইন্টারফেস, যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সেখান থেকে টেবিলগুলো তৈরি করতে পারি। স্ক্যাফোল্ডিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে একটা ওয়েব ফ্রেমওয়ার্কে আমরা আমাদের কী রিকোয়ারমেন্টস, যে আমরা ধরা যাক আমরা একটা মডেল তৈরি করেছি যে একটা প্রোডাক্টটা হচ্ছে পাওয়ার ব্যাংক ক্যাটাগরির। সো এই পাওয়ার ব্যাংকে কী জিনিস থাকবে, এটার নাম থাকবে, এটার ধারণ ক্ষমতা কত মিলিঅ্যাম্পিয়ার এটা থাকবে, এটার প্রাইস, স্টক কতগুলো, এটার ব্র্যান্ডটা কী, তারপর এটার ওয়ারেন্টি আছে কি না, এটা সম্পর্কে সামান্য কিছু ডিটেলসে কথাবার্তা, এই জিনিসগুলো থাকবে। সো এটা হচ্ছে আমাদের মডেলের একটা আইডিয়া। তো ওই জিনিসটা করে কি, যে আমরা যদি এই রিকোয়ারমেন্টসটা আমাদের হচ্ছে ফ্রেমওয়ার্কে দিয়ে দেই, তখন ফ্রেমওয়ার্কটা স্ক্যাফোল্ডিংয়ের মাধ্যমে অটোমেটিক ওই মডেলটার জন্য ডাটাবেজে একটা টেবিল তৈরি করে ফেলে। এবং তৈরি করাটাই শুধু শেষ না, পরবর্তীকালে যতগুলো প্রোডাক্ট আমি অ্যাড করব সবগুলো প্রোডাক্টের ডাটা ওই টেবিলে একটার পর একটা ধীরে ধীরে অ্যাড হতে থাকবে। এটা হচ্ছে স্ক্যাফোল্ডিংয়ের একটা সুবিধা, যে আমাকে নিজে হাতে কোড করে ওই ডেটাবেজের টেবিল তৈরি করতে হচ্ছে না। সো এখানেও একটা বিগ একটা প্লাস পয়েন্ট, যে আমি এখানে ভুল হওয়ার চান্স কম। এরপরে আসা যাক ইউআরএল ম্যাপিং। কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস বারে যে লিঙ্কগুলো থাকে এর মাধ্যমে ডেটা ট্রান্সফার করার একটা ব্যাপার চলে আসে। সো ইউআরএল ম্যাপিংটা হচ্ছে অনেকটা এরকম, যে আমার ব্যাকএন্ডে যে কোন কাজ হচ্ছে সেটা আমি ইউআরএলের মাধ্যমে যদি হয়েও থাকে সেটাকে আমি দেখতে দিব না। সেখানে যেটা করব যে ইউআরএল ম্যাপিংয়ে আমি নির্দিষ্টভাবে ওইটাকে কোন ইউআরএলে পাঠাইতে চাচ্ছি। ফর এক্সাম্পল, লেটস সে আমি হয়তো ফেসবুকের মতো একটা ছোট ওয়েবসাইটে কাজ করতেছি। সো facebook.com/ তারপরে আমি হয়তো আরেকটা পেজে নিয়ে যেতে চাই, লেটস সে facebook.com/GyanJam। সো এই যে /GyanJam এই লিঙ্কটা দিলে এই ইউআরএলটা ম্যাপ করা হবে কোন পেজে, বা এই ম্যাপটাতে কোন ইউআরএলটাকে শো করা হবে। আমরা তো এর আগের এপিসোডটাতে দেখেছি যে পার্ট 1-এ মডেল ভিউ কন্ট্রোলারের একটা ব্যাপার থাকে, যে ভিউটা জেনারেট করে। সো কোন ভিউটা কোন লিঙ্কের সাথে কানেক্টেড হবে, এই জিনিসটাই মূলত কাজ করে ইউআরএল ম্যাপিংয়ের ভেতরে। অ্যাপ্লিকেশনের ব্যাপারটা যদি চিন্তা করা যায়, সেটা হচ্ছে আরেকটু ব্রড লেভেলের। অ্যাপ্লিকেশনের ব্যাপারটা অনেকটা এরকম যে অনেকগুলো মডেল মিলে একটা অ্যাপ্লিকেশন, আর সম্পূর্ণ ওয়েবসাইটের যে প্রজেক্টটা বা সম্পূর্ণ ওয়েব অ্যাপ্লিকেশনের যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটাতে সাধারণত এক বা একাধিক অ্যাপ্লিকেশন থাকতে পারে। সো ইন এ ওভারঅল সেন্স যদি আরেকবার চিন্তা করি, ফার্স্ট অফ অল একটা ওয়েব অ্যাপ্লিকেশন, তার ভেতরে থাকে কিছু অ্যাপ্লিকেশনস, এবং অ্যাপ্লিকেশনসের ভেতরে আমরা চিন্তা করতে পারি কিছু মডেলস। সো এগুলো ছিল মেইন ফিচারগুলোর মধ্যে। এরপরে আসা যাক যে আমাদের ওয়েব টেমপ্লেট সিস্টেমটা কী, এবং এইটার সম্পর্কে একটু ব্যাপার যে এটা কেন এত হাই স্পিড। সো এখানে যেটা হয়, একটা ওয়েব টেমপ্লেট সিস্টেম বিভিন্ন ডিফারেন্ট মেথোডোলজি এবং সফটওয়্যার ইমপ্লিমেন্টের মাধ্যমে কনস্ট্রাক্ট করে এবং ওয়েব পেজগুলোকে ডিপ্লয় করতে পারে। এবং এটা এমন একটা সুন্দর একটা ইঞ্জিন যেটা ওয়েব টেমপ্লেটের প্রসেসটাকে অনেক বেশি এফিশিয়েন্ট করে দেয়, যার ফলে এই জিনিসটা দিয়ে হচ্ছে যখন আমরা এই এফিশিয়েন্ট টেমপ্লেট সিস্টেমের মাধ্যমে যখন আমরা ওয়েবসাইটের ওয়েব ফ্রেমওয়ার্কের মাধ্যমে একটা ওয়েবসাইটকে পাবলিশ করি, তখন দেখা যায় যে এটা অনেক এফিশিয়েন্ট হয়। এফিশিয়েন্ট হয় কোন দিক দিয়ে? পারফরমেন্স, এফিশিয়েন্সি, টাইম কস্ট অ্যান্ড রিসোর্স। পারফরমেন্সের দিক দিয়ে সব থেকে হাই স্পিড এটা হাই স্পিড, ইনসেন লেভেলের হাই স্পিড। দ্যাটস ওয়াই এটা বেশিরভাগ বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো, বিখ্যাত ওয়েবসাইটগুলো, যেগুলোতে ট্রাফিক অনেক বেশি, যে ওয়েবসাইটগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ অর্গানাইজেশনের আন্ডারে আছে, সেই ওয়েবসাইটগুলো পারফরমেন্সের জন্য অলওয়েজ ফাস্টেস্ট ওয়েব ফ্রেমওয়ার্কগুলো ব্যবহার করে। এফিশিয়েন্সির দিক দিয়ে যদি আসা যায়,
তো এফিসিয়েন্সিতে এগুলোতে আমাদের হচ্ছে তৈরি করতে সময়টা অনেক কম লাগে, কারণ আমরা জাস্ট একটা ওয়েব টেমপ্লেট একবার তৈরি করে ফেললে ওইটাকে বারবার কেটে বা ওটার সাথে কিছু জোড়া লাগে ধীরে ধীরে অনেকভাবে ওটাকে মডিফাই করে জিনিসটাকে বারবার ব্যবহার করা যেতে পারে। এরপর আসা যাক টাইম কস্ট জিনিসটা প্রোগ্রামিং এবং ওয়েব ডেভেলপমেন্ট লেভেলের জিনিসগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বিকজ বর্তমান বিশ্বে কে চায় একটা স্লো জিনিস, কে চায়? সবাই চায় সব থেকে ফাস্ট লোড নিবে এরকম একটা ওয়েবসাইট। সো টাইম কস্টটা ডিপেন্ড করে যে আমি যখন একটা ওয়েব টেমপ্লেট তৈরি করতেছি, একই ধরনের পেজ আমার অলরেডি তৈরি করাই আছে, আমার সিস্টেম অলরেডি জানেই যে কোথায় কোন কালার, কোথায় কোন বক্স, কোথায় কোন ফন্টের লেখাটা আসার কথা ছিল। সো এই জিনিসগুলো অলরেডি আমাদের হচ্ছে সিস্টেমে জানাই আছে। সে কি করে? শুধুমাত্র সামান্য কিছু ডাটাবেস থেকে তুলে নিয়ে এসে বসায় দেয়। দ্যাটস ওয়াই তার কাজটা কমপ্লিট করে একটা ওয়েব পেজ একটা ইউজারের কাছে পাঠিয়ে দিতে বা রেন্ডার করতে খুবই কম সময় লাগে। এরপরে যদি আসি রিসোর্সের ক্ষেত্রে, যে একটা ওয়েবসাইটের সোজা বাংলায় যে একটা ওয়েবসাইটের জিনিসপত্রগুলোর টোটাল সাইজ কত হবে, কারণ আমরা যখন একটা ওয়েবসাইট অনলাইনে হোস্ট করব, আমাদের একটা হোস্টিংয়ের একটা ব্যাপার আছে, যে সেখানে একটা খরচ আছে, প্লাস ওই যে এত বিশাল বড় সাইজের একটা ওয়েবসাইট আমি অনলাইনে রেখে দিয়েছি এবং সেটাকে যতবার আমি লোড করতে যাব, আমার কিন্তু ওই ওয়েবসাইটের অতগুলো রিসোর্স, অতগুলো পেজ বা ওই পেজের মধ্যে যতগুলো ছবি আছে, পেজের ওই ছবির প্লাস হচ্ছে আইকন, তারপর ভিডিও, তারপর কালার্স, ফন্টস, ডেটা, সমস্ত জিনিসগুলো কিন্তু ওই একটা ওয়েব পেজ ফুললি লোড হওয়ার সময় এই সমস্ত জিনিসগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে লোড হতে থাকে বলতে একদমই ডাউনলোড হওয়ার মতো প্রসেস। সো এইগুলো লোড নিতে যত বেশি সময় লাগবে, ওয়েবসাইটটা তত বেশি স্লো হয়ে যাবে, এবং এই রিসোর্সগুলো এই জন্য কম রাখাটা সব থেকে বুদ্ধিমানের কাজ। এই দিক দিয়েও ওয়েব টেমপ্লেট সিস্টেমে খুবই বেশি এফিশিয়েন্ট, যে এখানে অনেকগুলো রিসোর্স আমরা রাখছি না। একই টাইপের 10,000টা প্রোডাক্টও যদি থাকে, আমরা একটা দিয়েই সেটার কাজ চালাই দিব। কিভাবে? জাস্ট ওই মাঝখানে ডেটাগুলোকে চেঞ্জ করে সেম জিনিসই শো করা হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে না, এটা আরেকটা প্রোডাক্টের ডিটেলস, এটা আরেকটা প্রোডাক্টের ডিটেলস পেজ, বা এটা আরেকটা প্রোডাক্ট কেনার পর একটা চেক আউট পেজ। হ্যাঁ, সো এইভাবেই যেটা হয় যে রিসোর্সটা এফিশিয়েন্ট হয়ে যায়, অর্থাৎ রিসোর্স ডেটাবেজে আমাদের ডেটার শুধু থাকে, কিন্তু সেখানে হচ্ছে অতিরিক্ত রিসোর্স যেগুলো অনেকটা হচ্ছে স্পেস কনজিউম করতে পারে, সেই দিক থেকে আমাদের একটা এফিসিয়েন্সি চলে আসে। তো এটা ছিল হচ্ছে ওয়েব টেমপ্লেটসের ব্যাপারটা। এরপর আমরা যদি আসি ওয়েব ক্যাশিংয়ের ব্যাপারে, যে আমরা যখন একটা ওয়েবসাইটে বিভিন্ন জিনিসগুলো লোড করতে চাই, কিছুক্ষণ আগে যেটা আমরা বলছিলাম যে ওয়েবসাইটে বিগ ডেটা ফাইলস থাকতে পারে, ইমেজেস থাকতে পারে, ওয়েব সার্ভারের সাথে আমার নিজের ইন্টারনেট কানেক্টেড ডিভাইসটা, স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার, যেটাই হোক, সেই ডিভাইসটার একটা কানেক্টিভিটির একটা ব্যাপার থাকে, প্লাস ওভারলোড বলেও আরেকটা জিনিস আছে, এইটাও মাথায় রাখতে হয়। এই সমস্ত জিনিসগুলোর কথা চিন্তা করে আমরা আরেকটা জিনিস খুবই এফিশিয়েন্ট, সেটা হচ্ছে ওয়েব ক্যাশিং। এটাও একটা ওয়েব ফ্রেমওয়ার্ক প্রোভাইড করে থাকে। ওয়েব ফ্রেমওয়ার্কে ওয়েব ক্যাশিং জিনিসটা অনেকটা এভাবে কাজ করে যে সার্ভার সাইডে যেই জিনিসগুলো একজন ইউজার বারবার হচ্ছে লোড করার চেষ্টা করে, যেমন ধরা যাক একটা ফেসবুকের হোম পেজ বা ফেসবুকে একজন ইউজারের প্রোফাইল পেজ, এই দুটো পেজের কথা যেহেতু চিন্তা করা হয়, সো একজন ইউজারের জন্য এখানে বেশ কিছু জিনিস থাকে খুবই কমন, যেগুলো অলওয়েজ হচ্ছে আগে থেকে লোড করে রাখলেই চলে, কারণ ওই জিনিসগুলো খুব বেশি আপডেট হয় না। যেমন ফেসবুকে প্রোফাইল পিকচার, কভার পিকচার, তারপরে আরও কিছু বক্স থাকে, কিছু মেনু অপশন থাকে, কিছু বাটনস থাকে, লেফট রাইট সাইডে কিছু বাটনস থাকে, কিছু টেক্সট বক্স, কিছু লাইক অপশন থাকে, কমেন্টস অপশন থাকে। এই জিনিসগুলোকে যদি আগে থেকে লোড করে রাখা হয়, তাহলে যেটা হয় যে ওয়েব ক্যাশিংয়ের মাধ্যমে যদি এটাকে আগে থেকে লোড করে রাখা হয়, খুবই ফাস্ট এটাকে পাঠানো যায়। একইভাবে বিগ ডেটা ফাইলস, অর্থাৎ ফাইলগুলোর সাইজ যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে স্লো হওয়ার একটা চান্স থাকে। ইমেজেস, যেটা আরেকটা বড় চ্যালেঞ্জ, যার কারণে দেখা যায় যে বেশিরভাগ ওয়েবসাইট কারেন্টলি যেটা করে যে রেজুলেশনটাকে ছোট করে, অথবা ওয়েবসাইট ইমেজটার হচ্ছে কোয়ালিটিটাকে চেঞ্জ করে দেয়, যদিও ভিজুয়ালি দেখতে
কাছাকাছি মনে হয়, যদিও আসল ইমেজটাকে তারা রাখে না, কারণ আসল ইমেজটার সাইজ অনেক বড় হয়। স্মার্টফোনে আজকাল যে ছবিগুলো আমরা তুলে থাকি সেগুলো অলমোস্ট 2 থেকে 5 মেগাবাইট বা 7 মেগাবাইট, কখনো কখনো আরও বেশি বড় সাইজ চলে আসে। সো একটা ইমেজের সাইজে যদি এত বড় হয় এবং একটা ইউজার যদি 10টা ইমেজ একটা পেজে লোড করার চেষ্টা করে, সেক্ষেত্রে ওয়েব পেজটা স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দ্যাটস ওয়াই বেশিরভাগ ওয়েব পেজ যেটা করে, যে ইমেজটা আপলোড হয়ে যাওয়ার পর এটার শুধুমাত্র ইমেজের মানে একদমই রুট ডেটাগুলো থেকে গার্বেজগুলোকে বাদ দিয়ে ফ্রেশ একটা ইমেজ মানে শো করার জন্য মিনিমাম যতটুকু ডেটা রাখা দরকার ততটুকু রেখে বাকিটাকে ক্রপ করে দেয়। দ্যাটস ওয়াই ইমেজের কোয়ালিটি একটু ডিক্রিজ হয়ে যায় এবং দেখা যায় যে সাইজটা অনেক কমে আসে। হয়তো দেখা যায় 2 মেগাবাইটের সাইজ যে ছবিটা, সেটা হয়তো কমতে কমতে একদম 500 বা 700 কিলোবাইটে নেমে আসে। দ্যাটস ওয়াই এটা এফিসিয়েন্টলি লোড করতে পারে অ্যান্ড জায়গাও কম লাগে। এরপর দেখা যায় যে ওয়েব সার্ভারের সাথে কানেক্টিভিটির যে ব্যাপারটা বললাম, যেমন আমাদের বাংলাদেশ বা এই জাতীয় যে দেশগুলো যেগুলোতে ইন্টারনেটের স্পিড অনেকটাই লিমিটেড, আমরা খুব বেশি ভালো স্পিড পাই না, কিংবা পাইলেও দেখা যায় যে সেই স্পিডটা অনেক অনেক বেশি ড্রপ করতে থাকে, প্লাস ইন্টারনেটের দাম প্রচুর। আমাদের বাংলাদেশের স্বাভাবিক মানুষজনের যে আয়, সেই তুলনায় ইন্টারনেটের দাম অনেক বেশি। স্পেশালি ব্রডব্যান্ডে যদিও ঢাকা কেন্দ্রিক মানুষদের জন্য একটা সুবিধা, কিন্তু ঢাকার বাইরে ব্রডব্যান্ড কিংবা মোবাইল ইন্টারনেট যেটার কথা চিন্তা করা হোক বেশ বেশি একটা ব্যাপার থাকে। আর ওভারলোডের ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন একটা ওয়েবসাইটে লেটস সে অকেশনালি কোনো একটা অকেশনের জন্য, স্পেশাল কোনো একটা অকেশনে অনেক বেশি ইউজার চলে আসছে, আমরা যদি খুবই কমন, আমাদের দেশে খুবই কমন একটা জিনিসের এক্সাম্পল চিন্তা করি, যেমন এসএসসি বা এইচএসসি, জেএসসি, পিএসসি, এই যে বোর্ড এক্সামগুলো যখন রেজাল্ট বের হয়, তখন আমরা অনেকেই হয়তো জিনিসটা ফেস করেছি যে আমরা রেজাল্ট দেখতে গিয়েছি, তারপর পেজটা লোড নিতে চায় না, অনেকক্ষণ ধরে লোডিং দেখা যাচ্ছে। ওই সেম টাইমে আমি যদি আমার ইন্টারনেট স্পিড ঠিক আছে কিনা দেখার জন্য অন্য কোনো ওয়েব পেজে ক্লিক করেছি বা অন্য কোনো ফেসবুকে বা গুগল, ইউটিউবে যাইতে চেয়েছি, তখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, ওগুলো ঠিকই লোড নিয়েছে একদম ফাস্ট। প্রবলেম হচ্ছে ওই ওয়েবসাইটটাতে ওই সময়টাতে ওভারলোড লেভেলের রিকোয়েস্ট চলে আসছে। দ্যাটস ওয়াই সে যতগুলো রিকোয়েস্ট তার দ্বারা হ্যান্ডেল করা সম্ভব, ওই রিকোয়েস্টগুলো সে ধীরে ধীরে সাপ্লাই করতে থাকে। লেটস সে হয়তো একটা ওয়েবসাইটে 1 লাখ রিকোয়েস্ট সে হ্যান্ডেল করতে পারবে, এরকম একটা অ্যাবিলিটি আছে। সো সে যেটা করে যে প্রথম 1 লাখ ইউজারদের রিকোয়েস্ট আসা মাত্র সেগুলোকে প্রথমে সাপ্লাই করতে থাকে, তারপরে ধীরে ধীরে একটা করে কমতে থাকে, আরেকটা ইউজার নেয়, নতুন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, তারপরে আরেকটা রিকোয়েস্ট কমপ্লিট করে আরেকটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, জাস্ট এইভাবে সিরিয়ালি অনেকটা লাইন ধরে দাঁড় করে থাকার মতো ব্যাপার। সো ওয়েব ক্যাশিংগুলো এই ওভারলোডের ব্যাপারগুলোতে অনেক বেশি ভালো কাজে দেয়, যদি আগে থেকে জিনিসটা ওয়েব ক্যাশিংয়ের মাধ্যমে জিনিসটা লোড করা থাকে সার্ভারের মধ্যে। এইভাবে ফ্রেমওয়ার্ক জিনিসটা অনেক ভালো কাজে দেয়। সো এটাই ছিল আজকের ভিডিওতে, আশা করছি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করে গ্যানজাম চ্যানেলের সাথে থাকতে হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।